আজকের ভিডিওতে মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রবসান রবিনহোকে মোহনবাগান কিভাবে ইউজ করতে পারে, কারণ অনেকেরই আপনাদের এই প্রশ্নটা ছিল যে রবসান রবিনহো একজন উইঙ্গার, আমাদের ওইদিকে লিস্টন রয়েছে, তো রবসান রবিনহোকে এনে লাভটা কী হবে? গ্রেগ স্টুয়ার্ট চলে যাচ্ছে, গ্রেগ স্টুয়ার্টের বদলে যে জায়গায় প্লেয়ার দরকার রবসান রবিনহো তো সেই জায়গাটা খেলে না, তাহলে বিষয়টা কি এটা নিয়ে আলোচনা করে নেব। আর একটা প্রশ্ন আপনাদের কাছ থেকেই এসেছিল, কমেন্টে এসেছিল যে ভারতীয় প্লেয়ারদের ট্রান্সফার নিয়ে মোহনবাগানে আসা যাওয়া নিয়ে কিছু কথা বলতে, তো সেটা নিয়েও আলোচনা করে নেব এই ভিডিওতে। প্রথমে যদি চলে আসি রবসান রবিনহো, তো রবসান রবিনহোকে আপনারা অনেকেই বলছেন লেফট উইঙ্গার, কারণ আপনারা ম্যাক্সিমাম ওর খেলাটা যেটা দেখেছেন সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের হয়ে। প্রথমে বলে রাখি, বাংলাদেশের লিগ আর আইএসএল এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওই লিগে আপনারা যে খেলাটা রবসান রবিনহো দেখেছেন, অ্যাকচুয়ালি রবসান রবিনহো ওই লিগে যে কোনো পজিশনেই খেলতে পারতো, গোলকিপার খেললেও হয়তো ভালো খেলতো। বসুন্ধরা কিং রবসান রবিনহোকে নিয়ে আর তার সঙ্গে দুজন তিনজন প্লেয়ারকে নিয়ে ওটাকে ফার্মার লিগ করে ফেলেছিল, বা করে ফেলেছে বলা চলে। ফলে ওখানকার খেলা দেখে রবসান রবিনহোকে আপনারা বিচার করতে যাবেন না। আমিও যা পাচ্ছিলাম সব ওখানকার খেলা, তাই আমি একটু পুরনো ভিডিও দেখলাম যখন রবসান রবিনহো এর আগে খেলতো, বসুন্ধরা কিংসে খেলতো না। অদ্ভুতভাবে সেখানে কিন্তু আমি বসুন্ধরা কিংসের মতো ওই রকম উইংয়ে খেলতে ওকে দেখিনি। যদিও এই কথাটা বলতে হয়, বসুন্ধরা কিংসই বলুন বা আগে যে কোনো জায়গায় বলুন না কেন, রবসান রবিনহো যে টিমে খেলেছে কোথাও প্রপার উইঙ্গার হিসেবে কিন্তু খেলেনি। আমরা বারবার এটা ভুল করছি যে লিস্টন বা মনবীর বা ওখানে আশিক কুরুনিয়ান যখন খেলে তাদের যে খেলা স্টাইলটা থাকে সেটা পুরোপুরি লাইন ধরে খেলা। আর রবসান রবিনহো যে খেলাটা খেলতো সেটা হচ্ছে 4-3-3 স্টাইলে। যখন আমরা তিনটে স্ট্রাইকারে খেলি তখন ব্যাপারটা, মানে দিমিত্রি পেট্রাডস যদি লেফট উইঙ্গার হিসেবে খেলে, যে কোনো একটা দুটো ম্যাচে খেলেও ছিল, তখন দেখতে পাবেন যে ও কিন্তু ওই লাইনের ধারে গিয়ে পাই পাই করে দৌড়ে গিয়ে একটা বল তুলে দিল, সেই ক্রসটা কেউ ঠেকালো, এরকম ব্যাপারটা নয়। ওখান থেকে খেলাটা তৈরি করে, কখনো ভেতর দিকে ঢুকে আসে, কখনো ব্যাক পাস করে, কখনো নিজে গোলে মারার চেষ্টা করে। ঠিক একইভাবে যখন জেসন কামিন্সও কখনো রাইট উইংয়ে খেলেছিল, তার ক্ষেত্রেও আমরা দেখিনি যে মনবীরের মতো রকম লাইন বরাবর প্রপার উইঙ্গারের মতো দৌড়ে যাচ্ছে বা ওখান থেকে ক্রস তুলছে ম্যাকলারেনের জন্য বা কিছু। কামিন্সও খেলে কিছুটা ওই 4-3-3 স্টাইলে, 3 নম্বর স্ট্রাইকার যেরকম সাইডে রয়েছে বা সাইডে স্ট্রাইকার হিসেবে ওরা ওই একই স্টাইলে ভেতরে ঢোকার চেষ্টা করে। এটা প্রপার উইঙ্গার নয়। তো রবসান রবিনহো এই রকম টাইপেরই খেলে। ও কিন্তু উইঙ্গার মানে আপনারা যেটা ভাবছেন বারবার উইঙ্গার বলতে আমাদের চোখে যেটা ভেসে ওঠে সেই উইঙ্গার নয়। এবং আগের যে জায়গাগুলোয় খেলা দেখলাম সেখানে অনেক জায়গায় দেখলাম যে ও মিডফিল্ডে খেলছে, ভেতর দিকে ঢুকে খেলছে, পেছন থেকে কাউকোর মতো কিছু থ্রু পাস বাড়াচ্ছে। হ্যাঁ, কাউকোর মতো একদম অতটা পেছন থেকে নয়, তবু মাঝমাঠ থেকে বল প্লেস করছে, প্রচুর থ্রু বল বাড়াচ্ছে, প্রচুর ছোট ছোট ক্রস তুলে স্ট্রাইকারকে বল ফিট করাচ্ছে, হেড করাচ্ছে। ফলে রবসান রবিনহোকে নিয়ে যে উইঙ্গার ব্যাপারটা উঠেছে সেটা কিন্তু প্রপার নয়। রবসান রবিনহো খেললে এটাই হবে যে যেরকম কামিন্স খেলছিল, কামিন্স ম্যাকলারেন জুটি কাজ করছিল, কামিন্স ডান দিক দিয়ে ঢুকছিল, ম্যাকলারেন মাঝখান থেকে ঢুকছিল, ঠিক সেরকমই যখন রবসান রবিনহো খেলবে, রবসান রবিনহো হয়তো বাঁ দিক দিয়ে ঢুকবে আর ম্যাকলারেন হয়তো মাঝখানটায় থাকবে। আবার এটাও বলে রাখা দরকার, কিছু ম্যাচে কিন্তু আমি তার আগে রবসান রবিনহোকে রাইট উইং বরাবর, মানে উইং ঠিক নয়, যে রাইটে ওই রকম অ্যাটাকিং পজিশন বরাবর খেলতেও দেখেছি। ফলে ও দুদিকটাই খেলতে পারে। তো এএফসির ক্ষেত্রে এটাও হতে পারে যে একদিক থেকে কামিন্স, একদিক থেকে রবিনহো, মাঝখানে ম্যাকলারেনকে লেখে ভাবনা চিন্তা করা হলো, আর আমাদের সাইড ব্যাক যারা আছে তারাই মেনলি উইং দিয়ে দৌড়ে বলটা সাপ্লাই করলো, আর মাঝখানে তিনটে প্লেয়ারের মধ্যে দুটো ব্লকার আর একটা মিডফিল্ডার রইল। ফলে সব দিক বিচার করলে আপনি যে ম্যাকলারেন কামিন্সের জুটিটা দেখেছেন ওরকমই রবিনহো ম্যাকলারেনের জুটিও দেখতে পাওয়া যেতে পারে। এবার অনেকের প্রশ্ন ছিল তাহলে প্রপার যে স্টুয়ার্টের জায়গাটা ওইটা কি হবে? স্টুয়ার্টের জায়গাটায় সাহাল খেলবে, আর যদি এএফসির ক্ষেত্রে বলেন বা একজন বিদেশির দরকার বলেন, আরেকজন বিদেশি আসবে, সেটা সেন্ট্রাল মিডফিল্ডার হবে। ফলে অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজনটা সেইভাবে হবে না। সেন্ট্রাল মিডফিল্ড থেকে একজন বিদেশি অপারেট করলে সামনে সেই দুজন থাকবে, অবশ্যই সেক্ষেত্রে একজন বিদেশি ডিফেন্ডারে খেলতে যেতে হবে। আর সেটা না হলে এবছর যেরকমই দেখেছেন সেই কামিন্স ম্যাকলারেন জুটি ওরকম দেখতে পাবেন, রবিনহো ম্যাকলারেন জুটি। আবার কখনো রবিনহো পরে তুলে নিয়ে কামিন্সকে নামানো হলো, তখন কামিন্স ম্যাকলারেন জুটি দেখা গেল। ফলে স্টুয়ার্টের মতো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা থেকে ডিস্ট্রিবিউশনের স্টাইলটা মলিনা চাইছেন না, সেটা বোঝা গেল। এবছর যেরকম দেখেছেন সেরকমই কিছু হতে চলেছে। আবার
হ্যাঁ, প্লেয়ার চেঞ্জ হবে, বেটার প্লেয়ার আসবে একই মানে আগের পজিশানগুলোতে, কিন্তু নতুন কোনো ছকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। আর যদি এক কথায় কনক্লুড করি তাহলে জেসন কামিন্স এই বছর যে নতুন পজিশানটায় খেলছিল, যেটা ওর নর্মাল পজিশান নয়, খেলাটা চেঞ্জ করেছে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। রবসান রবিনহো ওই পজিশানের ভীষণ ভালো প্লেয়ার বা ওই পজিশানে খেলতেই অভ্যস্ত, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। আর ভারতীয়দের কথা বললে ট্রান্সফার মার্কেটে কে আসবে যাবে, দেখুন যতদূর খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান থেকে কোনো প্লেয়ারই যাচ্ছে না, এবং যেহেতু মোহনবাগান থেকে কোনো প্লেয়ার যাচ্ছে না তাই প্রচুর নতুন প্লেয়ার আনার সম্ভাবনাটাও খুব কম। এবং মোহনবাগানের প্রবলেমটা যে একটা জায়গায় আছে তা নয়, একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক, একটা আশিস রাইয়ের ব্যাকআপ, এই দুটো রিকোয়ারমেন্ট আছে। আমি যদি ধরেই নিই সালাউদ্দিনকে আমরা মনবীরের ব্যাকআপ হিসেবে ইউজ করব, তো সেই কারণেই সেন্টার ব্যাকও খেলতে পারে, রাইট ব্যাকও খেলতে পারে, প্রীতম কোটাল যেরকম খেলতে পারতো সেই ধরনের একটা প্লেয়ার মোহনবাগান খুঁজছে। তো এই বিষয়ে অনেকগুলো নাম রয়েছে, একটা ফার্স্ট চয়েস রয়েছে, তাকে পাওয়া গেলে তো কোনো প্রশ্নই নেই, এবং তাকে যদি পাওয়া না যায় তাহলে অল্টারনেটিভ কাকে আনা যেতে পারে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা রয়েছে। এর বেশি কিন্তু ট্রান্সফার নিয়ে ভারতীয়দের আর কোনো খবর নেই। আর আরও একটা বড় প্রবলেম হচ্ছে যে সমস্ত প্লেয়াররা কন্ট্রাক্টেড রয়েছে, যাদের সাথে 1 বছর বা 2 বছরের চুক্তি বাকি আছে, তাদের ক্ষেত্রে যে নেগোসিয়েশন যে ক্লাবের সাথে, সেই ক্লাব কিন্তু অনেক টাকা ট্রান্সফার ফি চাইছে, এবং সেটা প্রত্যেকবারই হয় আমরা দেখেছি। তো এই নেগোসিয়েশন করে ফাইনালি কোথায় পৌঁছবে সেটা আগে থেকে বলা যায় না, ফলে বলতে পারি না যে এই প্লেয়ারকে মোহনবাগান নেবেই। এই ক্লাবের সঙ্গে যদি সব কিছু ঠিকঠাক হয়, ক্লাব যদি মনে করে তাকে এই ক্লাবে দেবে না, মোহনবাগানে দেবে না, অন্য কোনো ক্লাবে দেবে, তাহলেও সেটা কিছু করার থাকে না যখন জিনিসটা ক্লাবের আন্ডারে থাকে। প্লেয়ারের হাতে হলে তখন এজেন্টদের সঙ্গে কথা বলে প্লেয়ারকে কনভিন্স করে ডাইরেক্টলি আনা যায়, যখনই ক্লাব ইনভলভ থাকে তখনই প্রবলেমটা একটু বেড়ে যায় এবং ডিলটা করতে একটু টাইম লাগে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।